নেই, এর মধ্যে তোমার সাথে মেলামেশা হয়ে যে আমি মা হতে চলেছি। সর্বনাশ, দাদা জানতে পারলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এবার এবার তুমি আমাকে দয়া করে গ্রহণ করো ঠাকুরপো। আমি? হ্যাঁ, যেদিন তোমার দাদা আমাকে তৃতীয় পক্ষে স্ত্রী করে এই বাড়িতে নিয়ে এসেছিল, সেদিন তোমাকে প্রথমবার দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর সেই ভালোবাসা থেকেই তো গোপন মেলামেশা। হ্যাঁ, আর হবে নাই বা কেন? তোমার দাদা তার প্রথম পক্ষের বাচ্চার দিকে খেয়াল করতে গিয়ে আমার প্রতি চরম অপেক্ষা করেছিল, তাই তো আমি তোমাকে বিলিয়ে দিতে বাধ্য হয়েছি। মন্দের ভালো নাকি বলো? ঠাকুরপো, ঠাকুরপো, এবার বলো তুমি আমাকে বিয়ে করবে তো? শালি বলে কি সেকেন্ড হ্যান্ড বউ নিয়ে ফুর্তি করা যায়, কিন্তু তার সঙ্গে জীবনের চুক্তি করা যায় না। ঠাকুরপো, কি ভাবছো তুমি? বলো ঠাকুরপো, বলো তুমি আমাকে বিয়ে করবে তো? তুমি বিয়ে না করলে আমার যে মরণ ছাড়ার কোনো পথই থাকবে না। ছি ডার্লিং ছি, অমন কথা বলতে নেই। ভালোবাসার কখনো মৃত্যু হয় না। তাছাড়া দাদার সঙ্গে তোমার সম্পর্ক যাই থাক না কেন, তোমার আমার সম্পর্ক চিরদিনেই থাকবে। ঠাকুরপো, তুমি আজ আমাকে যে স্বীকৃতি দিলে তার জন্য আমি তোমাকে ইতিমধ্যে তোমার ফল দেব, তাই তুমি আমাকে আপন করে নাও তোমার। নেব কামিনী, তোমার উন্মত্ত যৌবনে মধু ভান্ডার আমি আকণ্ঠ পান করব। তোমার উত্তল যৌবন তরঙ্গে আমি প্রাণ ভরে সাঁতার কাটবো। এ কি তুমি? বিশ্বাসঘাতিনী, এত নিচ, এত জঘন্য তোমার চরিত্র। আমার মান সম্মানকে কিনা তুমি পথের ধুলোয় মিশিয়ে দিয়েছো। হায় হায় রে দাদা, এ তুই কি বলছিস? কি দেখতে কি দেখে তুই আমাদের সন্দেহ করে নিলি? সন্দেহ? হ্যাঁ, তোর ধারণাটা ভুল। আসলে মাতৃসমার বৌদির হাত দুটি ধরে আমি মাতৃস্নেহের সন্ধান করছিলাম। আর সেই মাতৃস্নেহের সন্ধানেই বুঝি তার উন্মত্ত যৌবন তরঙ্গে ডুব দিয়ে আরেকটা বিকৃত মাতৃস্নেহের সূচনা করতে চাইছি, তাই না রে পশু? ওই মায়ের মতো উন্মত্ত যৌবনের মধুভাণ্ডার চুমুক দিয়ে দেওর আর বৌদির মধুর সম্পর্কের মাঝে বিকৃত মাতৃস্নেহের সূচনা করতে চাইছি, তাই না রে জানোয়ার? ওগো, ওগো, তুমি বিশ্বাস করো, তুমি যা দেখেছো সম্পূর্ণটা ভুল। আসলে আমি তো ঠাকুরপোকে। চুপ কর বিশ্বাসঘাতিনী। আমার বিশ্বাসকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি। তোকে আমি আমার মান সম্মানকে পথের ধুলোয় মিশিয়ে দিয়েছো। তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না কলঙ্কিনী। তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না, দাদা! কিছুতেই ক্ষমা এ কি করছো দাদা? কিছুতেই ছেড়ে দাও, ক্ষমা করবো না, ছেড়ে দাও, দাদা! ক্ষমা করবো না। ঠাকুরপো, তুমি কি করলে? ও তোমার দাদাকে তুমি মেরে ফেললে? মন্দিরও ভালো নাকি বলো? কিন্তু কিন্তু আমি এখন কি করব? আমার কিন্তু সিঁদুর চির অক্ষয় অমর হয়ে থাকবে। আর আমার পেটের বাচ্চাটা, সাচ্চা ভাবের পরিচয় নিয়ে জন্মাবে। কিন্তু কেমন করে? শোনো তাহলে, এই লাশটাকে গায়েব করে আমরা প্রচার করে দেব যে আনন্দ ব্যানার্জি কোনো এক অজানা কারণে নিরুদ্দেশ হয়ে গেছে। কত? তাতে আমি শোষণ মানে চির উজ্জ্বল থাকবে তোমার স্মৃতির সিঁদুর। আর তোমার আমার ভালোবাসা চিরদিনেই অমর হয়ে থাকবে। মন্দিরও ভালো নাকি বলো? 25 বছর পরে চিঠি, চিঠি, রূপের চিঠি, 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 রূপের চিঠি, বিদেশ থেকে এনেছে। চিঠি এসেছে, রূপের চিঠি এসেছে, চিঠি এসেছে, রূপের চিঠি এসেছে।
বাড়ি ফিরছে, তাই তো সে আসার খবরটা এই চিঠিতে আমায় কথা দিয়ে জানিয়েছে। স্নেহের বকুল, পত্রে আমার বুক ভরা ভালোবাসা নিও। কয়েকটা বছর তোমায় দেখিনি, কিন্তু মনে হয় যেন কয়েক যুগ। তোমাকে দেখার জন্য আমার মন ভীষণ অস্থির হয়ে উঠেছে। আমি আগামী 2রা ফাল্গুন বাড়ি ফিরছি। গ্রামে ফিরে কিন্তু আমি সর্বপ্রথম তোমাকে দেখতে চাই। আশা করি তুমি আমার প্রথম ভালোবাসার সেই নীরব সাক্ষী বকুলতলায় আমার জন্য অপেক্ষা করবে। আমি তোমার আশায় রইলাম। ইতি তোমার রূপ। তোমাকে আর আমার আশায় থাকতে হবে না মশাই, আমি এই তোমার ফেরার পথে বসে আছি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই ছোট লোকের মেয়ে, আমার রূপকে নিয়ে নাকাম করতে তোর লজ্জা করছে না? তোমার রূপ? হ্যাঁ হ্যাঁ, আমার রূপ। রূপকে আমি ভালোবাসি, আর রূপ ফিরে আসলে তার সঙ্গে আমার বিয়ে হবে। মিথ্যে কথা, রূপ তো আমাকে ভালোবাসে, সে আমায় কথা দিয়েছে। কিন্তু মনটা তো আমাকে দিয়েছে। না, মনটা যদি তোমাকে দিয়ে থাকে তাহলে সেই ভালোবাসার অধিকার আমি কোনোদিনই চাইবো না। আর রূপটা যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে সেই ভালোবাসার ভাগও আমি কাউকে দেব না। এই, তোর আছেটা কি রে যে রূপ তোকে ভালোবাসবে? দেখ, আমার আছে অপরন্ত যৌবন, আর আমার কাছে আছে একটা ছোট্ট সরল মন। আমার যৌবনে আছে মাতাল করা মধুর ভান্ডার, আর আমার মনে আছে ভালোবাসার উপাচার। আমার দেহের রূপ মাতাল হয়ে পড়বে, আর আমার চোখের জলে পবিত্র হয়ে সে পথ ফিরে পাবে। তার আগেই তুমি তোমার গতিপথ হারিয়ে অকুল সাগরে ভাসবে বকুল। এ কি তুমি? হ্যাঁ আমি। ওই দূর থেকে দাঁড়িয়ে তখন থেকে রূপ কিনে আমার বোন পিঙ্কির সঙ্গে ভালোবাসার কাজিয়া শুনতে শুনতে মনে একটা আইডিয়া এসে গেল, আর সেই আইডিয়াকে অ্যাপ্লাই করতে সোজাই বকুলতলায় চলে এলাম। দেখ না, এই ছোট লোক গাইয়া মেয়েটা আমার রূপে ভুলে আমার রূপের সাথে আমার ভালোবাসার সাথে কম্পিটিশন করতে চাইছে। আরে চাইবেই তো, গায়ের মেয়েরা যে ভীষণ ভালোবাসতে জানে, আর ওরা যেমন ভালোবাসতে জানে তেমনি ভালোবাসা হারিয়ে ভালো কানতেও জানে। শহরিয়া বাবু, এই গায়ের মেয়েরা যেমন ভালোবাসতে জানে তেমন ভালোবাসার মৃত্যুর আগে পর্যন্ত আঁকড়ে ধরে রাখতেও জানে। হ্যাঁ, আমরা তো তোমাদের মতন যৌবনের টপ ফেলে ভালোবাসা স্বীকার করতে জানি না গো, যে যৌবন ফুরিয়ে গেলে ভালোবাসা হারিয়ে যাবে। কিন্তু তোমার ভালোবাসাকে নিয়ে যে আমি একটু সর্বনাশের খেলা খেলতে চাই বকুল। না, তার মানে আমি ধরলে রূপ তোমাকে ভালোবাসে, কিন্তু আমি জানি আমার মন পিঙ্কির ভালোবাসার মালাতে রূপকে ধরা দিতেই হবে। তাই আজ তোমার এই দেহ মনে এমন একটা কণ্ঠের ক্ষত চিহ্ন রেখে দাও, যা দেখে রূপ তোমার কাছ থেকে একেবারে কপুরের মতো উড়ে যাবে। যা দেখে তীব্র ঘৃণায় রূপ তোমার কাছ থেকে একেবারে সরে দাঁড়াবে। তখন রূপ হয়ে যাবে আমার, শুধু আমার। আরে সিস্টার, তুই এখান থেকে যা, নইলে তোর সামনে আমি ওকে নিয়ে কেমন করে খেলবো আমার সর্বনাশের খেলা। ওকে মাইল্ডার বাদার, আমার বিপক্ষে ভালোবাসার গোল পোস্টে পেনাল্টি কিক করে তুই গোলে পর গোল করে নে। যেও না পিঙ্কি, একটা অসহায় মেয়েকে ফেলে তুমি যেও না। পিঙ্কি, তুমি ফিরে এসো। এই যাবে বকুল, আর আমি কি রূপের মতো তোমাকে ভালোবাসতে পারি না? না, তো আপনার বিকৃত ভালোবাসায় আমার দেহটাকে পণ্য করতে চাই না। তাহলে আমার কামনার বিস্তার দিয়ে তোর এই দেহটাকে একেবারে চুরমার করে দেব। না, তোর বড্ড অহংকার, তোর এই অহংকারটাকে আজ আমি একেবারে চুরমার করে দেব। আগেই তো 200 টাকা জুরমার হয়ে যাবে জানোয়ার। কেন না বকুল, কেন না? আমি সবার মতো বোমা দর্শক নই যে বীরু কাপুরুষের মতো মুখ লুকিয়ে বসে থাকবো। ইচ্ছে করছে এই শয়তানটাকে উপযুক্ত শাস্তি দিয়ে তোমার অপমানের প্রতিশোধ নিই, কিন্তু না, তাই আমি করলাম না। কারণ কুকুরের কাজ কুকুর করেছে,
কামড় দিয়েছে পাই, তাই বলে কি এই কুকুরকে কামড়ানো এই মানবের শোভা পায়? ওকে ওকে মাই ডিয়ার রূপ, আজকের এই চরম অপমানটা আমি বাধ্য হয়ে সহ্য করে নিলাম। কারণ 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 তুমি আমার বোনের বাগদত্তা। তাও অযথা মাথা গরম না করে ব্যাপারটাকে নিরমে মেখে নিলাম। বোরের বাগদত্তা? তবে কি ওই প্রশান্তর বোন পিঙ্কি? হ্যালো রূপ, কখন এসেছো? আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। এসো রূপ। হাতটা ছেড়ে দাও পিঙ্কি। হাতটা ছাড়বো বলে তো ধরিনি রূপ। তোমার শুধু এই হাতটা কেন? এবার আমার ভালোবাসার জালে তোমাকে করে অক্টোপাসের মতো জড়িয়ে ধরবো। আর আমি তোমার এই মেকি ভালোবাসার জাল ছিন্ন করে দিয়ে বিস্ময়ে হতবাক হয়ে বলবো, কি বলবে রূপ? ছি ছি পিঙ্কি, ছি। তুমি আমাকে শেষবারের মতো একটা কথা বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। এই উলঙ্গ যৌবনের লহরী তুলিয়ে আর এই অসভ্যের মতো শরীরের ভাঁজ দেখিয়ে পুরুষের দৃষ্টি আকর্ষণ করা যায় ঠিকই, কিন্তু ভালোবাসার মতো ভালো মন কখনো পাওয়া যায় না পিঙ্কি। রূপ, কি গো বড় লোকের মেয়ে, আবার এই ছোট্ট মনে তোমার উদ্বাদ যৌবন যে হেরে গেল। না রে শয়তানি না, এই পিঙ্কি কোনোদিন হারেনি আর হারতেও শেখেনি। আর সেটা আমি তোকে বুঝিয়ে দেব ওই রূপকে তোর কাছ থেকে ছিনিয়ে নিয়ে। তুমি ভুল বকছো পিঙ্কি, সম্পূর্ণ ভুল বকছো। ইউর ফুল মানে বোকা, বাট রিমেম্বার, এই মেয়েটার জন্য তুমি আজ আমাকে যেভাবে অপমান করলে তার শোধ আমি নেবই নেব। তাই নাকি? আর তুইও শুনে রাখ শয়তানি, আমার রূপকে নিয়ে যে স্বপ্ন দেখা তুই শুরু করেছিস না, সেই স্বপ্ন আমি কোনোদিনও সফল হতে দেব না, কিছুতেই না। আমার যে ভীষণ ভয় করছে রূপদা। কিসের ভয় বকুল? আমার দিয়ে যতক্ষণ শ্বাস বইবি তোমার আমার ভালোবাসাকে কেউ গ্রাস করতে পারবে না। রূপদা, তাই তো আমি ঠিক করেছি বকুল, সামনে খুব শীঘ্রই আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাব। সত্যি বলছো রূপদা? হ্যাঁ সত্যি বলছি। সামনের কোন এক শুভ লগ্নে ওই অগ্নিনারায়ণকে সাক্ষী রেখে আমরা গড়ে তুলবো এক সুখের স্বর্গ। আর সেই সুখের স্বর্গে থাকবে না কোনো দুঃখ, বেদনা আর হতাশার যন্ত্রণা। যে স্বর্গের মাঝে থাকবে শুধু সুখ, হাসি আর সঙ্গীতের মোর ছাড়া। আর সেই সঙ্গীতের কথা হবে তুমি। আর সুর হবে তুমি। রূপদা, এ জীবন তোমাকে দিলাম ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
তুমি শুধু ভালোবাসা দিও ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বকুল! হ্যাঁ আমি। ওরে মুখ পুড়ি, কোন সাহসে তুই বাবুর এই চাঁদের দিকে হাত বাড়াচ্ছিস? কাকে তুই চাঁদ বলছিস দিগন্ত? তোদের ওই ব্যানার্জি বাড়ির স্ট্যাটাস কি রূপ? আমাদের ওই ব্যানার্জি বাড়ির স্ট্যাটাসটা যদি আমার কাছে বড় হতো, তাহলে তোর আর আমার বন্ধুত্বের সম্পর্ক আজ পর্যন্ত অটুট থাকতো না রে দিগন্ত। বড় লোকের সঙ্গে বন্ধুত্ব করা যায় রূপ, কিন্তু সম্পর্ক করা যায় না রে। তাহলে কি আমার সম্পর্কটা ভুল হয়ে যাবে দাদা? নিজের যোগ্যতা যাচাই না করে যারা অলিক স্বপ্ন দেখে তাদের পরিণতি তো সেরকমই হয়। দাদা দিগন্ত, ওরে মন, রূপের সঙ্গে তোর মিলন ঘটলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি, কিন্তু রূপের যোগ্যতা যৌতুক দেওয়ার মতো যে আমার কোনো যোগ্যতা নেই রে বোন। দাদা কি বললি দিগন্ত? ওই ঘৃণ্য যৌতুকের লোভে আমি আমার ভালোবাসাকে সম্পর্কের স্বীকৃতি দেব? বন্ধু হয়ে তুই আমায় এইটুকু চিনলি দিগন্ত? বন্ধু হয়ে তুই আমায় এইটুকু চিনলি? রূপ আমি আরে তোরই কি দোষ বল? এদেশের অধিকাংশ মানুষই তো বিয়েটাকে একটা ব্যবসা মনে করি। যৌতুকের বাজারে নিজেদের মনুষ্যত্বকে নিলামে চড়াই। কিন্তু বিশ্বাস করি দিগন্ত, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। আমি চাই আমার বকুলের ভালোবাসা, আমার বকুলের ভালোবাসা। সেটা দাদা না বুঝলেও আমি ভালো করে বুঝি রূপদা। আর তাই তো আমি দাদার কাছে অনুরোধ করে বলছি, আজ তোকে নতুন করে বলতে হবে না রে মুখ পুড়ি। রূপকে আমার যেটুকু চিনতে বাকি ছিল, তা আজ আমি তার সবটুকু চিনে ফেলেছি। দিগন্ত তুই? হ্যাঁ রে রূপ, মনে মনে তোদের ভালোবাসাকে স্বীকৃতি না দিলেও মুখ ফুটে যে কথাটা আমি কোনোদিন বলতে পারিনি, আজ তোর সাহসে সেই কথাটা বলছি ভাই। দয়া করে এই অভাগিনী বকুলের ভালোবাসা তুই উপযুক্ত স্বীকৃতি দে। দয়া বলছিস কেন দিগন্ত? এই আকাশ এই বাতাসকে সাক্ষী রেখে আমি তোকে কথা দিচ্ছি, বকুলের ভালোবাসার একটুকু আমি অমর্যাদা করব না। বকুলের ভালোবাসার আমি যথাযোগ্য সম্মান দেব রে। বকুলের ভালোবাসার আমি কোনোদিনে কোনো অমর্যাদা করব না। সেই বিশ্বাস আমার আছে রে রূপ। তাই তো আমার এই মা বাপ হারা বোনটাকে তোর হাতে তুলে দিয়ে, দাদা এই মুখ পুড়ি, অমন করে লজ্জায় সরে আছিস কেন? আয় পাশে আয়, তোদেরকে একসাথে দাঁড় করিয়ে দেখি আমার ভগ্নিপতির পাশে দুটিকে কেমন মানায়। চরণ দুলে ছাড়া চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ দুলে ছাড়া চাই না কিছু আমি, রেখো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি।
কাঁদিনি। তাহলে তোমার চোখে জল কেন? পুজো করতে বসলে কোনো এক অজানা আবেগে আমার চোখে জল নেমে আসে গো। ও নিয়ে তুমি ভেবো না। নাও প্রসাদ নাও। বিগত 5টা বছরের একটা দিনও কি আমার পা ছুতে তোমার ভুল হয় না? পুজো দেবতার পূজায় কখনো পূজারিনীর ভুল হয় গো। সবরই আমি যে বাংলার বধূ, স্বামীর পদধূলি যে আমার ভক্তের প্রসাদ, স্বামীর আশীর্বাদ যে আমার জীবনের উপহার। তাহলে সবার অলক্ষ্যে কেন তোমার চোখে জল ধরে পড়ে? কোন দুঃখ চেপে রেখে লুকিয়ে লুকিয়ে তুমি কাঁদো? সে কি দীর্ঘ 5 বছরের বিবাহিত জীবনে আমাদের কোনো সন্তান না হওয়ার জন্য? বলো সবরি, বলো। না, চুপ করো ওকে, তুমি চুপ করো, তুমি চুপ করো। সবরি, কে লজ্জা, কে লজ্জা! মা, বলে বাঁধা বকে নিয়ে তোরা তো আধে খাটা কিসের? মা, পুত্র আর পুত্র বোধ স্বপ্নে আপনি যে ভাষাটা আজকে বললেন, এটা বোধহয় কোনো ভদ্রলোকের ভাষা নয়। কি বললি? আর তার মানে তুমি বলতে চাও আমি ছোট লোক? ওরে দেব, তোর সামনে তোর বউ আমাকে এইভাবে অপমান করছে আর তুই মুখ বুজে সহ্য করছিস? মা মা আমার কথা শোনো মা। কে শুনবো বলে, কে শুনবো? ছোট্টবেলায় যখন তোর মা মারা যায় তখন তোকে দেখাশোনা করার জন্য তোর বাবা আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসে। অজানা কারণে তোর বাবা নিরুদ্দেশ হয়ে যায়। সেই তখন থেকে আমি সৎ ছেলে নিজের ছেলের মতন করে মানুষ করেছি। আর সেই তুই কিনা আমাকে সৎ মা ভাবিস? বাবা না, সৎমা ভেবে কখনো আমি তোমায় অবজ্ঞা করিনি। আমার গর্ভধারিণী মা আমায় জন্ম দিল, যে অপার স্নেহ মমতা দিয়ে তুমি আমায় মানুষ করেছো, তা বোধহয় খুব কম মাই তার সন্তানকে দিতে পারে মা। তাই যদি মনে করিস তাহলে তোর এই মায়ের অপমান তোর কি সহ্য করা উচিত ছিল? মাগো, ছেলের প্রতি যেমন মায়ের একটা কর্তব্য আছে, তেমনি স্বামী হিসেবে স্ত্রীর প্রতিও যে আমার একটা কর্তব্য আছে মা। তাই আমি কারো কোনো দোষ গুণ বিচার না করে বলছি, সবরি তুমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। না, বৌমা ক্ষমা চাইবে না। ঠাকুরপো, তুমি তুমি এই কথা বলছো ঠাকুরপো? কেন বলবো না? বৌমা তো ক্ষমা চাওয়ার মতো কোনো অন্যায় করেনি, শুধুমাত্র একটু প্রতিবাদ করেছে। আমি কোনো ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব শুনতে চাই না। সাংসারিক শান্তির ভারসাম্য বজায় রাখতে সবরীকে তুমি আমার আদেশ পালন করতে দাও। স্বামীর আদেশ আমার কাছে বেগবাক্য। তাছাড়া মায়ের কাছে ক্ষমা চাইলে মেয়ের কখনো অসম্মান হয় না। শুধু ক্ষমা চাইলে হবে না বৌমা, আমার এই দেবী প্রতিমা মতো বৌদির পায়ের জুতো জোড়া মাথায় নিয়ে তোমাকে অন্যায় স্বীকার করতে হবে। তাহলে একটু আগে তুমি যা বললি মন্দেরও ভালো নাকি বলো? না কাকা না, সবরীকে তোমরা এত বড় সাজা দিও না। আমি সবরীর হয়ে ক্ষমা চাইছি। তাতেও যদি না হয়, সবরীর পরিবর্তে আমি নিজে মায়ের জুতো জোড়া মাথায় নিয়ে। থাক দীপ থাক, মায়ের চেয়ে বোর সম্মান রক্ষা করাই যদি তোর কাছে বড় মনে হয় তবে তুই তাই কর বাবা। আমি দুঃখ করো না বৌদি, যতই তুমি ওকে নিজের ছেলে বলে মানুষ করো না কেন, তুমি যে ওর সৎ মা। না কাকা না, আমার কাছে যে মা শুধু মা। রূপের মতো আমিও যে মাকে এগিয়ে আসনে বসেছি। সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে রূপের মতো আমিও যে একই সঙ্গে উচ্চারণ করেছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।
বাদী। তবু তবু আমার মাতৃভক্তির প্রতি যদি তোমাদের বিন্দু মাত্র সন্দেহ হয়, হ্যাঁ আমি বলছি কাকা, তো তোমাদের কথা মতোই মায়ের জুতো জোড়া মাথায় নিয়ে সবরি। না বাবা না, তুমি আমার কথা বলো না। মায়ের কথায় প্রতিবাদ করে যদি আমি কোনো অপবাদ করে থাকি, তাহলে তুমি আমাকে শাস্তি দাও। তোমার সব শাস্তি আমি মাথায় তুলে নেব। তুমি আমাকে মারো, যত খুশি মারো, তবু তুমি এত লোকের সামনে তুমি আমার সম্মানকে ছোট করে দিও না। আমায় তুমি ক্ষমা করো সবরি, আমায় তুমি ক্ষমা করো। তোমার অসহায় স্বামী আজ তার মাতৃভক্তির অগ্নি পরীক্ষা দিতে তার স্ত্রীকে অসম্মানের আগুনে নিক্ষেপ করলো। যদি পারো তাকে তুমি ক্ষমা করো সবরি, যদি পারো তাকে তুমি ক্ষমা। যাও না, যাও না, তুমি আমার কথা শোনো। তুমি যাও না। যাচ্ছিস ওদিকে? আহা, এ কি করছো বৌদি? যে নারীর চুলের মুঠি ধরে রাবণ ধ্বংস হয়েছিল, কুরু বংশ নাশ হয়েছিল, সেই নারীর চুলের মুঠি ধরে তুমি কি নিজের সর্বনাশ করতে চাও নাকি? তার চেয়ে মন্দিরে ভালো এই চাবুকটা ধরো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো ঠাকুরপো। আপনারা মানুষ, আপনারা সমাজে নিজেকে ভদ্রলোক বলে পরিচয় দেন। আগে আগে জুতো জল আবার মাথায় তোল বলছি, তোল। থাক বৌদি থাক, এটাই যথেষ্ট। কি হলো বৌমা, তুলো। সবরি সবরি, বাবাকে একটা প্রণাম করতে দেবেন না মা? তোমার বাবা তো আর এখনই হাওয়া নিচ্ছে না যে প্রণাম করার জন্য এখনই তার পায়ে হামগুড়ি খেয়ে পড়তে হবে। যাও ভিতরে যাও, তোমার বাবার সঙ্গে আমাদের বিশেষ কথা আছে। আমি বাবা সবরি সবরি, এ আমি কি দেখলাম আর? এতদিন ধরে আমি সবরির মুখ থেকে যা যা শুনে আসছি, তাহলে কি সব মিথ্যে? আমার সবর কি তাহলে এখানে একটু সুখে নেই? নিশ্চয় আছে। আমার বৌদি আপনার মেয়েকে একেবারে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে, আর যে ভালোবাসে শাসন করার অধিকারটা তো তারই থাকে বেহাই। এ কেমন শাসন ব্যয়? এমনি ভাবে হাতে চাবুক ধরিয়ে ভয় দেখিয়ে মাথায় জুতো জোড়া তুলে দিয়ে, এর চেয়ে কি গায়ে কেরোসিন তেল ঢেলে দেয়াশলায় কাঠি জ্বালিয়ে দিলে কি ভালো লাগতো? কথা বলবেন না ভাই, ও কথা বলবেন না, কারণ সবরই ছাড়া যে আমার কেউ নেই। তাই তো এতকাল ওর মুখখানা চেয়ে আমি কোন রকমে বেঁচে আছি। কিন্তু ওর যদি কিছু হয়ে যায়, আমি যে পাগল হয়ে যাব ভাই, আমি যে পাগল হয়ে যাব। কিন্তু আপনার মেয়ে বলে আমাকে যদি কারণে অকারণে অপমান করে, তাহলে কি আমি মুখ বুজে সহ্য করব? যাবে আর না, তা কেন হবে? দোষ করলে আপনারা ওকে বেশ করে বকে দেবেন। সব দায়িত্ব তার আমাদের উপর চাপিয়ে দিলে হবে না বেহাই। তার মানে এই যে এতদিন বিয়ে হয়েছে, বৌমার কোনো বাচ্চা কাচ্চা হয় না, তা কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, তার দায়িত্ব নেওয়া কি আপনার কর্তব্য নয়? সে দায়িত্ব তো আপনাদের, আপনাদের বৌমা। হলো আপনার মেয়ে, আর আমরা যদি বলি আপনি জেলে শুনে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছেন। আপনার বাচ্চা মেয়েকে ও কথা বলবেন না, দিয়েছেন। ও কথা বলবেন না। এর জন্য আমরা আপনার নামে একটা প্রতারণার মামলা করতে পারি। মামলা? হ্যাঁ, কিন্তু তা আমরা এখন করছি না, কারণ আপনি যদি আপনার মেয়ের সন্তান হওয়ার চিকিৎসা বাবদ সমস্ত টাকা বহন করেন। চিকিৎসার খরচ? হ্যাঁ,
কমসে কম 20-25 হাজার টাকা, তার কমে হবে না। কিন্তু এতগুলো টাকা যদি না পারেন মন্দেরও ভালো হিসাবে আপনার মেয়েকে ডিভোর্স করাতে রাজি করান। ও কথা বলবেন না বিআই মশাই, ও কথা বলবেন না। আপনারা যে ওর বাঁচার একমাত্র অবলম্বন, এই সংসারে যে ওর একমাত্র আশ্রয়স্থল, আর এইটুকু যদি হারিয়ে যায় তাহলে ও কেমন ভাবে বাঁচবে বলতে পারেন? আপনি আচ্ছা মানুষ তো মশাই, যেটা আমরা করতে চাইছি সেটা কি আপনার মেয়ের ভালোর জন্য নয়? আচ্ছা অত কথা দরকার কি ঠাকুরপো? তুমি আজ ওকে রাখো, ওর মেয়ের সঙ্গে আজ দীপের আমি ডিভোর্স করিয়ে দেবো। তার জন্য আপনারা একদম চিন্তা করবেন না মাসিমা, আমি আজই ওদের ডিভোর্স। না, ও কথা বলবেন না। আমি আমার মেয়ের সমস্ত চিকিৎসার খরচ দিতে আমি রাজি। কিন্তু ভাই এতগুলো টাকা আপনি কোথা থেকে জোগাড় করবেন? আমাকে যে জোগাড় করতেই হবে ভাই, যেখান থেকে হোক যেমন করে হোক আমাকে যে জোগাড় করতে হবে। আপনারা যে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিআই, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি বিআই মশাই, যেখান থেকে হোক যেমন করে হোক দিন-7 মধ্যে আমি আপনাদের ওই টাকা আমি দিয়ে যাব বিআই, আমি আপনাদের ওই টাকা দিয়ে যাব। মন্দেরও ভালো নাকি বলো? ভালোর চেয়ে মন্দটাই কিন্তু ঘটে গেল কাকা বাবু। মন্দ? হ্যাঁ, আমার বোন পিঙ্কির সঙ্গে আপনাদের রূপের বিয়ের ব্যাপারটা বোধহয় আবার নতুন করে ভাবতে হবে। কেন বাবা? তুমি তো নিজেই বলেছ ওই বিয়ের পর সরব 3 লাখ টাকা আর 20 ভরি সোনা তার সঙ্গে দান হিসাবে সব দেবে। তাই তো আমরা ঠিক করেছি, রূপ চেন্নাই থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করে ফিরলেই নয় কাকা বাবু, ফিরলেই নয়। আপনারা হয়তো জানেন না, রূপ আজই চেন্নাই থেকে ফিরে আপনাদের সঙ্গে দেখা না করে সে তার ভালোবাসার সঙ্গে দেখা করতে গেছে। অসম্ভব! রূপের সঙ্গে পিঙ্কির বিয়ে হবে, আর ওদের মাঝে যে বাধা হয়ে দাঁড়াবে তার পরিণতিটা কিন্তু হবে ভয়ঙ্কর। আপনি আমায় কথা দিলেন তো কাকা বাবু? শুধু কথা নয় প্রশান্ত, তুমি তোমার বোনের বিয়ের সমস্ত আয়োজন করো। আগামী 13 ফাল্গুন রূপের সঙ্গে পিঙ্কির শুভ পরিণয় সুসম্পন্ন হবে, তাই না কাকা? কি ব্যাপার, তোমরা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলে যে? আসলে তোমরা বিশ্বাসই করতে পারলে না যে এই প্রশান্তর বোন পিঙ্কিকে আমি... না মানে বলছিলাম, ওই বকুল বলে মেয়েটার সঙ্গে তোমার ওই খেলা। আরে ধর সারা, রূপ সরি, ওই তোমার সঙ্গে আমার একটু ভাবি সম্পর্কটা ঝালিয়ে নিচ্ছিলাম এই আর কি। হ্যাঁ, যা বলছিলাম, ওই বকুল বলে মেয়েটার সঙ্গে আমার সম্পর্ক একেবারে ভুল। আসলে বিয়ের আগে ওইরকম একটু আধটু করাটা আমাদের ফ্যামিলির স্ট্যাটাস, না কি বলো কাকা? হ্যাঁ, না মানে আজকালকার ছেলেরা মন্দেরও ভালো কিছু না কিছু একটা ঘটাবি। ও আর এমন কি বাবা প্রশান্ত, তুমি আর দেরি কেন? শুভস্য শীঘ্র, নাকি বলো? হ্যাঁ, আমিও যাই তোর কাকার সঙ্গে বসে আমি বিয়ের ফর্দাটা করে আসি। হাতে তার সময় নেই। আমিও তাহলে চলে বৌমা, বৌমা বলে, ও বৌমা বলে, কানের কি মাথা খেয়েছো নাকি? বলে, ও বৌমা। আমিও তাহলে চলে রূপ। এই শুভ সংবাদটা শোনার জন্য আমার বোন পিঙ্কি অনেকক্ষণ থেকে বসে আছে। আর এই শুভ সংবাদটা শুনলে আমার বোন পিঙ্কি ভীষণ ভীষণ খুশি হবে রূপ, ভীষণ খুশি হবে। তোমার বোন পিঙ্কিকে আর কয়েকটা দিন প্রাণ খুলে আসতে বলো প্রশান্ত, কারণ এরপর তো তাকে শুধু কাঁদতেই হবে প্রশান্ত, কাঁদতেই হবে। কান্নার হাসি নিয়েই তো জীবন ভাই, এই দুটোকে যে সমানভাবে মেনে নিতে পারবে সেই তো প্রকৃত সুখী। বৌদি, বৌদি তুমি কেমন আছো? একই ভাই, একই তুমি কি করছো ঠাকুরপো? গুরুজনদের প্রণাম না করে তুমি কিনা আমাকে প্রণাম করছো। তুমিই তো আমার গুরুজন বৌদি। কিন্তু মা আর কাকা বাবু সম্পর্কের গুরুজন হলেও ওদের গুরুজন বলে ভাবতে আমার ঘৃণা করে বৌদি।
এটা তুমি কি বলছো ঠাকুরপো? কেন কেন বলবো না বৌদি? যে মাকে দেবীর আসনে বসিয়ে পুজো করতে মন চায়, সেই মা যদি নিজের স্বামী হারা আঁখকে ভুলে অন্যের স্বামীকে দেবী সাজিয়ে তুমি কি করলে তোর বৌদি বলি? তুমি ছোট দাদা বাবুকে চট মারলে, এ কথা যদি গিন্নিমা জানতে পারে ভীষণ অনর্থ হয়ে যাবে যে। তাই তো আমি কি করলাম? অধিকারের সীমা লঙ্ঘন করে আমি কিনা ঠাকুরপোর গালে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও ঠাকুরপো, তুমি আমাকে ক্ষমা করে দাও। সন্তানের কাছে মা কি ক্ষমা চাইতে আছে বৌদি? ছোট দাদা বাবু, হে মা, নাইবা তুমি আমায় গর্বে ধারণ করলে, কিন্তু তুমি আমায় যে অপার স্নেহ মায়া মমতা দিয়েছো বৌদি, তার সামান্যটুকু আমি আমার মায়ের কাছ থেকে পাইনি বৌদি। তার সামান্যটুকু আমি আমার মায়ের কাছ থেকে পাইনি। পাবে কেমন করে ছোট দাদা বাবু? জন্ম দিলেই তো আর মা হওয়া যায় না। তা যদি হতো, এমন লক্ষ্মী প্রতিভা বৌদিমণির চোখে এমন ভাবে জল ঝরে পড়তো। দয়ালদা, এ কি বলছো দয়ালদা? বৌদির চোখে জল, এ কথার অর্থ কি দয়ালদা? কিছু নাই ঠাকুরপো, কিছু নাই। এমন সামান্য ঘটনা সব সংসারে ঘটে থাকে। তুমি সামান্য ভাবলো, ব্যাপারটা কিন্তু মোটেও সামান্য নয় বৌদিমণি। তোমার প্রতি ছোট দাদা বাবুর গিন্নিমা সব ষড়যন্ত্র আমি আড়াল থেকে শুনেছি। কি শুনেছো দয়ালদা? আর কিসের এই বাসে ষড়যন্ত্র? ওরা বৌদিমণি সর্বনাশ করতে চাই ছোট দাদা বাবু। ওরা দোহালদা, তুমি ঠাকুরপোকে কিচ্ছু বলো না। অনেকদিন পর ঠাকুর আজ বাড়ি ফিরে এসেছে, ওসব আজে বাজে কথা শুনে তুমি ঠাকুরের মনটাকে আর ভারী করে তুলো না। আমাকে বলতে দাও বৌদিমণি, অন্তত তোমার ভালোর জন্য আমাকে সবটুকু জানাতে যাও। জানো ছোট দাদা বাবু, গিন্নিমার ছোট দাদা বাবু মেলে বৌদিমণিকে। আমি বলছি তুমি ঠাকুরপোকে একটা কথাও বলবে না, এটা আমার মাথার দিব্যি। তুমি কি দিব্যি দিলে বৌদিমণি? কেন তুমি এমন করে আমার মুখটা বন্ধ করে দিলে? দুঃখ করো না দয়ালদা। দেখো একদিন দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক হবে কিনা জানি না, তবু আমি ঈশ্বরকে ডেকে ডেকে বলি, ও গো দয়াময় ভগবান, তুমি আমার এই বৌদিমণির চোখে একটুকু সুখের আলো দেখাও ঠাকুর, একটু সুখের আলো দেখাও। দয়ালদা, আচ্ছা, তোমরা আমায় কি ভাবো বলো তো? আমি কি এই সংসারের কেউ নই? কোনো কিছু জানার কি আমার অধিকার নেই দয়ালদা? থাকলেও বৌদিমণি দেওয়ার দিব্যির পর আর আমি তোমায় কিছু জানাতে পারবো না ছোট দাদা বাবু। শুধু এইটুকু বলছি, এই সংসারে একটু একটু করে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মেঘ জমতে শুরু করেছে, এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মেঘ। তাই সময় থাকতে সাবধান না হলে সব শেষ হয়ে যাবে গো ছোট দাদা বাবু, সব শেষ হয়ে যাবে। তাই বলছি, তোমরা সবাই সাবধানে দেখো। আমি হব গুরুদেবের মতো তান্ত্রিক আচার্য খড়গেশ্বর।
তুমি যদি খড়গতে খড়গেশ্বর হতে পারো গুরু, তাহলে আমি কি চিমটে থেকে চিমটেশ্বর হতে পারবো না? ওই চিমটেশ্বর হবে, অনেকগুলো বলে দিতে হবে, পারবি তো? কেন পারবো না গুরু? তুমি যদি তোমার খড়গ দিয়ে 160টা নর বলে দিতে পারো, তাহলে আমি আমার চিমটে দিয়ে কয়েকটি চামচিকেও বলে দিতে পারবো না? চুপ কর হামক, চামচিকে বলে দিয়ে চামচে হয়ে যায়, কিন্তু তান্ত্রিক হওয়া যায় না। দে দে, হাড়ি কেটে বলে বলছে। না, আমি হাড়ি কাটে গলা দেবো না, আমার ছেড়ে দাও। এর সময় কানতে না রে চিমটে, মায়ের প্রসাদ হচ্ছিস, কত সৌভাগ্য তোর। হাস, প্রাণ খুলে হাস। কসাই, আমি কি ধনঞ্জয় যা হাই হাই না করে যা যাই করে জীবনটা দিয়ে দেবো? মনে মনে মা ভৈরবী কেটে গেলে চিমটে, দেখবি টুপ করে তোর মুন্ডুটা ধর থেকে খসে পড়েছে, বুঝতেও পারবি না। জয় মা ভৈরবী। কি হলো মা? আমি নর বলে দিচ্ছি না পাঁঠা বলে দিচ্ছি? না না, আমার হয়তো শোনার ভুল। জয় মা ভৈরবী। এই বেটা নিশ্চয়ই আগের জন্মে পাঠা ছিল। কি হলো মা? আমার সাধনা শুরুতেই বাধা, তবে কি আমি সাহায্য লাভ করতে পারবো না মা? পারবো না। বাঁচাও, বাঁচাও, মারতে ছুটে আসছে। এ বাবা গো, এ আমি কোথায় এসে পড়লাম? আমার সাধনার সিদ্ধভূমে। ও চিমটে, আর তোকে বলি দেব না, আমার সাধনার বলি মা নিজেই এখানে পাঠিয়ে দিয়েছে। এ বাবা গো, বলি আমাকে ওকে ধরে হাঁড়ি কাটে ফেল চিমটে। আমার চেয়ে তুমি পাঠা গুরু, মায়ের পূজা পাঠাও মনে হয়। হ্যাঁ? আমি পাঠিও নই আর পাঠাও নই, তাহলে তুমি কে? একেবারে মাঝামাঝি গো, মাঝামাঝি। তার মানে তুমি কি? আমি একটা মাঝামাঝি গো, মাঝামাঝি। একটা পকেট মার। পকেট মার? এই মেয়েটাই আমার পকেট থেকে মানিব্যাগটা চুরি করে নিয়ে পালিয়ে এসেছে। ছুটতে ছুটতে এখানে এসে ঢুকে পড়েছে। এ বাবা গো, কি মিথ্যে কথা বলে মাইরি! আমি তো তোমার পকেটেই মারিনি। তাহলে ছুটে পালিয়ে আসিস কেন? এ বাবা গো, আমার ভয় করে না বুঝি? একটা পুরুষ মানুষ যদি এভাবে তাড়া করে আসে, আমার যদি তুমি আমার শ্লীলতাহানি করো। আমি নিজের চোখে দেখেছি, আমার মানিব্যাগটা তুই তোমার বুকের মধ্যে লুকিয়ে রেখেছো। ঠিক মিথ্যে কথা বলে মাইরি। আমি একবার সার্চ করে দেখবো গুরু, মানিব্যাগটা পাওয়া যায় কি না। চুপ কর শুয়োর। সাধু সন্ন্যাসী মানুষ হয়ে এই ছেলের বুকে হাত দেবে, গুরুদেব জানতে পেলে এখন শুয়োরকে ভাষ্য করে দেবে। তো বাবা রে, তো 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 তোরে তো 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 তাক তবে। ওই যে গুরুদেব আসছেন, উনি এই তোমাদের সমস্যা সমাধান করে দেবেন। গুরুদেব, হ্যাঁ, পরম প্রেমময় পুরুষ তান্ত্রিক আচার্য কাল ভৈরব। ওম কালী कराल বদনাং ঘোরাং মুক্ত কেশিম চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাং সদ্য ছিন্ন শিরোখর্গ বামা দুর্ভদ্র করাম্ভুজং লোচনেত্য সংযুক্তাং পূর্ণেন্দু সাদিশান।
খড়গেশ্বর, এরা কে? নতুন দীক্ষা নিতে এসেছে বুঝি? আজকে না, এই মেয়েটা আমার পকেট মেরে পালিয়ে এসেছে। এই পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে। মিথ্যে কথা গুরুদেব। মিথ্যে কি সত্যি? বাড়ি ব্যাগটা বার করলেই প্রমাণ হয়ে যাবে। এই আমার বুকে হাত দেবে না বলে দিচ্ছি, নইলে আমি তোমার নামে শিলধানির অভিযোগ করবো গো, অভিযোগ করবো। দাঁড়াও অবশ্য, আমি আমার মা ভৈরবের আশীর্বাদে আমি আমার দিব্য চক্ষু তারা দেখিনি। আসল সত্যটা কি? ওম কালী করাল বদনী, আমায় শক্তি দে মা, আমায় ভক্তি দে মা, আমায় বুদ্ধি দে মা। তুমি একজন উচ্ছৃঙ্খল বিপদগামী যুবক। এই নারীর প্রতি কুদৃষ্টি দিয়ে তুমি ওর সম্ভ্রম নষ্ট করতে চাইছো। মিথ্যে কথা। একদম সত্যি গুরুদেব। ও রাজি হয়নি বলে ওর উপর পকেট মারার বদনাম দিয়ে ওকে তুমি হেনস্থা করতে চাইছো। খামোশ! আপনার এই ভণ্ডামির কথাটা আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার কিচ্ছু আসে যায় না যুবক। মা ভৈরবী আমায় যা দেখিয়েছে আমি তাই বললাম বৎস। অবশ্য আমার বক্তব্য প্রমাণ করার দায়িত্ব পুলিশের। পুলিশ? হ্যাঁ, পুলিশের হাতে তুলে দিলে পাছা ধনে টের পাবে। ভয় পাচ্ছ কেন যুবক? আমার আবার অত্যন্ত দয়াস্ত, তাই তোমাকে পুলিশে না দিয়ে তোমার চরিত্র সংশোধন করার সুযোগ দিলাম। যাও বৎস, ভবিষ্যতে আর এমন কর্ম করো না। যাচ্ছি, তবে যাওয়ার আগে আপনাকে বলে যাচ্ছি, আপনার প্রতি যতক্ষণই আমার শ্রদ্ধা জন্মেছিল, আপনার এই মিথ্যে বক্তব্য শোনাচ্ছে অনেক বেশি গেলা জন্মে না, অনেক বেশি। একটা ভালো, ও জানে না এই কাল ভৈরবকে ঘৃণা করার পরিণাম। আমিও তাহলে যাই গুরুদেব। দাঁড়াও গঙ্গারাম। গঙ্গারাম? হ্যাঁ, তোমরা গঙ্গারাম, তুমি সবাইকে ধোকা দিলো, আমায় কিন্তু তুমি ধোকা দিতে পারবে না গঙ্গারাম। গঙ্গারাম, গঙ্গারানী, এসব কি বলছেন গুরুদেব? তোমরা যাকে নারী ভাবছো সে আসলে একটা হিজড়ে। হিজড়ে? হ্যাঁ, নারী সেজে পুরুষদের বোকা বানিয়ে তাদের সর্বশান্ত করে কেটে পড়ে। এ তো তাহলে ডেঞ্জারাস মাল আছে গুরুদেব। কি করব বলো, ভদ্র সমাজ আমায় জায়গা দেয় না, আর কাজ চাইতে গেলে ব্যঙ্গ বিদ্রুপ করে তাড়িয়ে দেয় গো, তাড়িয়ে দেয়। আর এসব না কাজ করলে আমরা খাবো কি গো, খাবো কি? তাই তো আজ ওই বাবুর পকেট মেরে পুরো 5,000 টাকা ঝেড়ে দিয়েছি গো, 5,000 টাকা ঝেড়ে দিয়েছি। আমি যদি তোমায় কাজ দিই, আপনি আমায় কাজ দেবেন গুরুদেব? এসব কি করছেন গুরুদেব? একটা হিজড়েকে? হিজড়ে নয়, হিজড়ে নয়, ও এখানে একটা নারী সাজে থাকবে। আমার কয়েকটা বিশেষ কাজের জন্য ওকে খুব প্রয়োজন। এবার বলো গঙ্গারাম, তুমি রাজি কি না? আমি রাজি গুরুদেব। কিন্তু সাবধান, আমি তোমাকে যখন যা বলবো তাই করতে হবে কিন্তু। করব করব। আজ থেকে এখান থেকে বেরোনোর সমস্ত পথ তোমার বন্ধ। আমার শর্তে মঞ্জুর? মঞ্জুর গুরুদেব, একদম মঞ্জুর। আমার জীবন মরণ সকলে আপনার চরণে নিবেদন করলাম। তথাস্তু।